ইউরো চ্যাম্পিয়নের মুকুট পরার পর এবার বিশ্বকাপের মুকুট ১৬ বছরের আক্ষেপ ঘুচল স্প্যানিশদের। রেকর্ড সেভ আর ৮০০ পাসেই কি হারলো আর্জেন্টিনা, কি মনে হচ্ছে? আর্জেন্টিনা আসলে এই ম্যাচের আগে আমি দুই একটি এপিসোড আগে একটা স্ট্যাট দেখেছিলাম বা একটা ফাইনালে যাওয়ার রাস্তাটা দেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্পেন আসলে ফাইনালে আসার আগে তারা ফ্রান্সকে হারিয়েছে, তার আগে তারা বেলজিয়ামকে হারিয়েছে, তার আগে তারা পর্তুগালকে হারিয়েছে। তো তারা বড় বড় দলগুলোর সঙ্গে খেলে এসেছে, তাদের ভুল ত্রুটিগুলো কিন্তু তারা শুধরে আরও শানিত হচ্ছে। পক্ষান্তরে যদি আপনি আর্জেন্টিনার কথা দেখেন, তারা কেপ ভার্দের থেকে শুরু করে ইজিপ্ট, তারা কিংবা আপনি যদি বলেন সুইজারল্যান্ড, তারা এমন দলগুলোর বিপক্ষে খেলেছে, তারা সবাই লো ব্লকে খেলেছে এবং কাউন্টার অ্যাটাক করেছে। একই ধরনের দলের বিপক্ষে তারা খেলেছে এবং এই ধরনের মিডফিল্ড ব্যাটেল যেখানে পাসিং হবে, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি তাদের ফেস করতে হয়নি। আমার কাছে মনে হয় যে হঠাৎ করে আর্জেন্টিনা একটা বড় ব্যাটেলের মধ্যে পড়েছে, সেটাই হয়তো তাদের এত খারাপ পারফরমেন্সের মূল কারণ। যাই হোক, তারপর আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখাই, দর্শকদের দেখাতে চাই যে ম্যাচে বল পজিশন, আক্রমণের সংখ্যা কতটা এগিয়ে ছিল স্পেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে এবং মেসিকে তারা একদম নিষ্প্রভ রাখতে পেরেছে। আমি গতকালকের প্রোগ্রামে বলেছিলাম আপনি মেসিকে আটকাতে পারবেন না, কিন্তু মেসির বল সাপ্লাইটা আটকাতে হবে, সেটাই করতে পেরেছে তারা। বল পজিশন যদি আমরা দেখি, 65% ছিল স্পেনের, আর্জেন্টিনার ছিল 35%। টোটাল শট স্পেন নিয়েছে 20টি, আর্জেন্টিনা নিয়েছে মাত্র 2টি। যেই 2টি শট নিয়েছে সেটিও একদম শেষ মুহূর্তে কর্নার কিক থেকে যেই আক্রমণ 2টি করেছিলেন লিওনেল মেসি। পাস যদি আমরা বলি, 853টা পাস নিয়েছেন স্পেন, সেই ক্ষেত্রে 464টা পাস হচ্ছে আর্জেন্টিনার। কি পরিমাণ কম বেশি সেটা তো বোঝাই যাচ্ছে। এবং আমরা যদি সেভ দেখি, উনাই সিমন স্পেনের গোলকিপার, তাকে একটিও সেভ করতে হয়নি, কেননা অন টার্গেটে কোনো শটই যায়নি তাদেরকে। পক্ষান্তরে এমিলিয়ানো মার্টিনেজ 11টি সেভ করেছেন 20টি আক্রমণের মধ্যে। তো বোঝাই যাচ্ছে যে এমি মার্টিনেজের কল্যাণেই আসলে আর্জেন্টিনা এই যাত্রায় অনেকটাই বেঁচে গেছে। তো সব কিছু মিলিয়ে হতাশাজনক পারফরমেন্স অবশ্যই ছিল। জমজমাট গ্র্যান্ড একটা ফিনালে আমরা আশা করেছিলাম, কিন্তু দর্শকরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা একদম পুরো দল হিসেবে খারাপ পারফরমেন্স করেছে এবং তারা এতটাই অসহায় ছিল যে তারা মাঠে বারবার মেজাজ হারিয়েছে, ফাউল করেছে, কার্ড দেখিয়েছে। তো খুবই আনফর্চুনেট ছিল। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যদি একটু মেজাজটা ধরে রেখে, নার্ভটা শক্ত রেখে খেলতে পারতো, আর একটু বেটার ফাইট হতে পারতো, কিংবা তারা ম্যাচটা অন্তত টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যেতে পারতো। তো এই ছিল আমার কাছে ম্যাচ নিয়ে আপডেট। টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার কথা থেকে আসে, ম্যাচের অতিরিক্ত সময়ে কিন্তু স্পেন আর্জেন্টিনার জালে গোল করেছিল, কিন্তু সেই গোলটা বাতিল হয়েছে ভিএআরে। আসলে কি সেখানে ভ্যালিড ফাউল হয়েছে নাকি কোনো বিতর্ক আছে? আর দ্বিতীয় গোলটা নিয়ে যদি একটু ডিটেলসে জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, প্রথম গোলটা আমরা একটু দেখাই, আমাদের কাছে একটা ছবি আছে, গোলের ছবিটা দেখে আসলে আলোচনা করতে সুবিধা হবে। আমি যখন নিজেও দেখেছিলাম খেলাটা, আমিও কনফিউজ ছিলাম যে আসলেই কি ফাউল কমিট হয়েছিল কিনা, কেননা রিপ্লেটা খুব দ্রুত দেখিয়ে শেষ করা হয়েছিল। তবে এখানে একটা, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখা আছে যে এখানে মিকেল মরেনো, ওতামেন্ডির পায়ের নিচে তার পা পড়েছিল, অর্থাৎ একটা এখানে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই হিসেবে এটা ফাউল। তবে এটা কিন্তু মেজর কোনো ফাউল ছিল না, ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত। একটা দুজন ফুটবলার যখন একসাথে ট্যাকেল করতে যান, একে অন্যকে সরাতে যান, তখন এই ধরনের হয় এবং সেটা ফাউল দিতেই পারেন। তবে সবচেয়ে যেটা দৃষ্টিকটু ছিল, ওটামেন্ডি যেভাবে ফাউলটা বড় করে দেখানোর জন্য যে একটা অ্যাক্টিং করেছেন, অভিনয় করেছেন, তিনি এমনভাবে লাফ দিয়ে উঠেছিলেন, মনে হচ্ছিল খুব গুরুতর কোনো ফাউল হয়ে গেছে। সেই অ্যাপ্রোচটা আসলে, তো আর্জেন্টিনা আসলে তারা যখন এতটাই পিছিয়ে পড়েছিল, তাদের মাঠের এই অ্যাপ্রোচগুলো অনেকটা দৃষ্টিকটু ছিল। তবে এটা আপনি ফাউল বলতে হবে। এটা আমি যেটা বলছি, এটা 50-50 কল ছিল, চাইলে রেফারি নাও দিতে পারতো, কিন্তু ভিআর যখন কল করেছে সেটাকে তারা ফাউল করেছে। অ্যাকর্ডিং টু রুল বুক এটা ফাউল, সেই হিসেবে গোলটা ডিসঅ্যালাউ করা ঠিকই ছিল, আসলে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। এবার আমরা দ্বিতীয় গোলটা, যেই গোলটা স্পেন পেয়েছে, সেই গোলটা নিয়ে একটু কথা বলতে চাই। গোলটা তো সবাই দেখেছে, ফেরান তোরেস গোলটা করেছেন, কিন্তু এই গোলটাতে আর্জেন্টিনা তো ডিজার্ভিংলি হেরেছে। অরন্ত এই ম্যাচে 3-4টি গোল তো আর্জেন্টিনার পাওয়া উচিতই ছিল, কিন্তু এই গোলটাও তারা এড়াতে পারতো। সেই গোলে কিন্তু সিমনের একটা অবদান আছে। আমরা একটু ছবিগুলো দেখাতে চাই আমাদের। এই যে গোলটা হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি, ফেরান তোরেস গোলটা করেছেন। একটু খেয়াল করুন, এই ছবিটার পেছন দিকে আমি যদি দেখি, এখানে জুলিয়ানো সিমিওনি দাঁড়িয়ে আছে, তার পিছনেই তিনি কিন্তু ফেরান তোরেসকে চাইলেই মার্ক করতে পারতেন খুব সহজে। এর পরের ছবিটা আমরা যদি একটু দেখাই, গোলের বিল্ড আপের একটা ছবি আছে আমার কাছ থেকে। যখন বলটা ওই কর্নার থেকে এসেছিল, আসার পর আপনি দেখুন, বলটা যখন নিকো উইলিয়ামসের দিকে গিয়েছিল, তখন সিমিওনি এবং জুলিয়ানো কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এবং যেই সময় ফেরান তোরেস এবং সিমিওনি পাশাপাশি দাঁড়িয়ে আছেন, ফেরান তোরেস যখন বলের দিকে মুভ হচ্ছেন, তিনি যেহেতু দেখছেন বলটা তার দিকে আসছে, তখন সিমিওনি তাকে মার্ক না করে তার মোজো টানছিলেন, মোজাটা তার হয়তো নিচে নেমে গিয়েছিল। পরের ছবিটা
একটু যদি দেখাতে চাই, আমার কাছে মনে হয় এখানে তিনি মনোসংযোগ হারিয়েছিলেন না কি হয়েছিলেন। তার পরবর্তীতে যখন গোলটাও হয়েছে তারপরেও তিনি দেখুন সবাই যখন হতাশ হয়েছে তারা উদযাপন করছে, তিনি তার মোজাই ঠিক করছেন। আমি জানি না কি হয়েছিল, তার মোজাতে কিছু তো একটা হয়েছিল। তবে সিমিওনে যদি এখানে মার্ক করতেন, আমরা দেখেছি স্পেনের ফিনিশিং কিন্তু ভালো হচ্ছিল না। তারা এই ফেরান তোরেসও সহজ সুযোগ মিস করেছে, মিকেল মরেনো মিস করেছে, নিকো উইলিয়ামস মিস করেছিল। তাকে যদি একটু প্রেস করতে পারতো এই সিমিওনে, সেক্ষেত্রে হয়তো রেজাল্টটা ভিন্ন হতে পারতো, বা এত ক্লিনিক্যাল যে ফিনিশিংটা হয়েছে সেটার ক্ষেত্রে অনেকটা বাধা হতে পারতো। তো যাই হোক, অবশ্যই স্পেন ডিজার্ভিং টিম। আমি কখনোই বলছি না যে আর্জেন্টিনা খুব কষ্টে মষ্টে বা কোনোভাবেই জয়টা ছিনিয়ে নিয়েছে। স্পেন তারা ডমিনেটলি জিতেছে এবং খুব তারা এই ম্যাচটা যদি আর্জেন্টিনা টাইব্রেকারে গিয়েও জিততো তাহলে কিন্তু এটা খুব আনফেয়ার হতো স্পেনের প্রতি। তো সব কিছু মিলে স্পেনকে অভিনন্দন, তারা খুব ভালোভাবে ম্যাচটা জয় তুলে নিয়েছে। তবে আর্জেন্টিনা চাইলে এই গোলটা এড়াতে পারতো।